আমি আগেও বলেছি যে ওকে ওকে হয়তো আমরা যদি এখনই সরিয়ে দিই আমাদের হয়তো কিছু এক্সট্রা টাকা পয়সা খরচ হবে, কিন্তু ওকে যদি আমরা রেখে দিই তাতে আমাদের আরও বেশি ক্ষতি হবে। আমি অনেক সময় প্র্যাকটিস করাতে যখন ভেতরে আপনার গেছি তখনই একটাই দেখেছি। মাত্র ইয়া ছিল যে পাপন ভাইরে ও ঠিক রাখতে পারলে দুনিয়া সব ঠিক। আমি দেখি ধুম করে একটা আওয়াজ, তাকায় দেখি ও ছোট আমাদের ক্যাচিং ব্যাট আছে, ক্যাচিং ব্যাটে লাথি মারছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার বিসিবি সভাপতি পাপনের পর এবার হাতুড়ু সিং এরও বিদায় হতে চলেছে। দর্শক বন্ধুরা, হাতুড়ু সিং এর উপর অভিযোগের কোনো কমতি নয়, কিন্তু এবার নতুন করে যেই অভিযোগটি এসেছে তা নিয়ে এবার যেন নতুন করে ভাবতে শুরু করেছে বাংলাদেশের নতুন বোর্ড সভাপতিকে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি, এবং সেই সাথে বাংলাদেশের ক্রিকেটার শামসুর রহমান শুভ যেই সকল গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন হাতুড়ু সিং এর নানা কর্মকাণ্ডগুলোকে কেন্দ্র করে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আমি আগেও বলেছি যে ওকে ওকে হয়তো আমরা যদি এখনই সরিয়ে দিই আমাদের হয়তো কিছু এক্সট্রা টাকা পয়সা খরচ হবে, কিন্তু ওকে যদি আমরা রেখে দিই তাতে আমাদের আরও বেশি ক্ষতি হবে। আমি অনেক সময় প্র্যাকটিস করাতে যখন ভেতরে গেছি তখনই দেখেছি কিন্তু ব্যাটসম্যানরা বলছে না আর করবো না, বাউন্স আনইভেন বাউন্স হয়, আমি আর অসুবিধা হচ্ছে আমার। সো চলুন আমরা ইনডোরেই যাই। কেন আমাকে মাঠ থেকে ডেস্কে নিয়ে আসলো এটা আমি নিশ্চিত জানি, আমি এখনও জানি না। এবং কেন আমাকে গেম ডেভেলপমেন্ট থেকে সরানো হলো সেটাও আমি জানি না। গেম ডেভেলপমেন্টে আমি যেভাবে কাজ করছিলাম সেটা কেন সরানো হলো আমি এটা নিশ্চিত নই, এখন নিশ্চিত নই। আমি যখন উইমেন্স উইংয়ে গেলাম সেখানেও আমি যখন পুরো জিনিসটা দেখতাম তখন একরকম ছিল, তারপর ওখান থেকে আস্তে আস্তে আমার কাজের ক্ষেত্রটাকে ছোট করে ফেলা হলো। পেছনের সব কষ্ট ভুলে দেশের ক্রিকেটের স্বার্থে নাজমুল আবেদিন ফাহিম আবারও সেই বিসিবিতে, এবার পরিচালক হয়ে। এখনো কাজের ক্ষেত্র অর্থাৎ ডিপার্টমেন্ট বুঝে না পেলেও প্রথম দিনে বিসিবিতে অফিস করেছেন লম্বা সময় ধরে। দ্রুতই সব বৈষম্য আর অনিয়ম দূর করতে হবে। যিনি জানেন এই সময়টায় ঠিক কি করতে হবে, কারণ বোর্ডে না থাকলেও দেশের ক্রিকেট আর বিসিবিতে গত 7-8 বছরে চলা অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে সদা সরব ছিলেন নাজমুল আবেদিন। একটা সুবিধাবাদী গোষ্ঠী তৈরি হয়ে গেছে, যেখানে ফাঁকিবাজি চলে এসছে, যেখানে ফিক্সিং চলে এসছে, যেখানে আমরা আগে থেকে জানি কে জিতবে কে হারবে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এক ওভারে কত জানি রান হয়েছে, 92, এক ওভারে 92 রান হয়েছে ইত্যাদি ইত্যাদি। সো নিয়ম নীতির বালায় নেই, হ্যাঁ, এবং এটা এটা একেবারে ওপেনলি হয়েছে। এবার সেই বৈষম্য আর অনিয়ম দূর করতেই কাজে নেমে পড়েছেন কাজ পাগল সর্বজন শ্রদ্ধেয় নাজমুল আবেদিন ফাহিম। প্রথম দিনেই অফিস শেষ করেছেন সন্ধ্যার বেশ খানিকটা পর। দেশের ক্রিকেটে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহে আর হোম অফ ক্রিকেটের কিউরেটর গামিনী সিলভা বিসিবি পরিচালক হিসেবে দায়িত্ব নেয়ার আগেই খেলাযোগে এই দুজনকে নিয়ে খোলামেলা কথা বলেছিলেন নাজমুল আবেদিন ফাহিম। এক যুগে একবার না একাধিকবার আপনিও কথা বলেছেন, আমরাও কথা বলেছি, বিভিন্ন টকশোতে অনেক বেশি আলোচনা হয়েছে। একটা নাম অনেক বেশি সামনে এসেছে, গামিনী ডি সিলভা, বাংলাদেশের যিনি কিউরেটর এবং গত মোটামুটি এক যুগে তিনি আসলে মিরপুরে রাজত্ব করছেন। তার যে দায়িত্বটা ছিল, আপনি তো একটা সময় আসলে কিউরেটরের ভূমিকাও ছিলেন, তো আপনি আসলে এই বিষয়গুলো আরও ভালো বলতে পারবেন। মানে তিনি কি আসলে তার দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করতে পেরেছিলেন কিনা? করেননি অবশ্যই, যে কারণে আমরা আলোচনাগুলো করেছি। গামিনী সিলভার কারণে আসলে বাংলাদেশের ক্রিকেট কতটা পিছিয়ে গেছে, এই সময় আবার তাকে দেখাও যাচ্ছে না নাকি ইদানিং? এত লম্বা সময় ধরে আমরা শুধু শুনে এসেছি বল উঠে না, এই হয় সেই হয়, শুনে এসেছি বছরের পর বছর। ইটস অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল। বাংলাদেশের অন্যান্য আমরা যদি বিকেএসপিতে যাই সেখানে দেখি বল উঠে, তাহলে এখানে কেন বল উঠবে না? তোমার চেঞ্জ করতে হয় যদি কিছু চেঞ্জ করো। খরচ কিন্তু কম হয়নি, এখানে প্রচুর অনেকবার দেখেছি এই মাটি করে সেই মাটি করে, এই বদলায় না, এখন আর 1 মাস খেলা যাবে না, এখন এই হবে সেই হবে, কিন্তু ঘুরে ফিরে কিন্তু একই ব্যাপার। সেটা আমরা বিপিএলে দেখেছি, আন্তর্জাতিক ম্যাচে দেখেছি, যখন আমরা আমি অনেক সময় প্র্যাকটিস করাতে যখন ভেতরে গেছি তখনই দেখেছি কিন্তু ব্যাটসম্যানরা বলছে না আর করবো না, বাউন্স আনইভেন বাউন্স হয়, আমি আর অসুবিধা হচ্ছে আমার। সো চলুন আমরা ইনডোরেই যাই। সো উইকেটটা নিয়ে সবসময় একটা কমপ্লেন সবসময় ছিল, এবং যেটা থাকার কথা না, কারণ লম্বা একটা সময় হলে এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা যে উইকেটের চরিত্রটা কি, কতটুকু পানি দিতে হবে, আজকে এই উইকেটে ব্যাহতে কেমন হতে পারে না, এটা মুখস্থ হয়ে যাবার কথা, কিন্তু ওটা আমরা কখনোই দেখিনি। কিন্তু নতুন বাংলাদেশের সবাই আসলে নতুনের ছোঁয়া পাচ্ছে বা নতুন সব কিছু দেখছে নতুনভাবে। কোচিং স্টাফে একটা নতুনত্বের ছোঁয়া লাগবে, এটা আসলে সবাই খুব মন থেকে চাচ্ছেন। বা সাম্প্রতিক সময়ে যে 2টা বিশ্বকাপে বাংলাদেশ ব্যর্থ হয়েছে, তারপরে আসলে চন্ডিকা হাথুরু সিংহকে আসলে অনেকেই দেখতে চান না। আমি নিশ্চিত আপনিও আসলে খুব একটা ভালোভাবে নিতে পারেননি আসলে বাংলাদেশের 2টা বিশ্বকাপে যেভাবে আসলে তাদের স্ট্র্যাটেজি ছিল সেটাকে। চন্ডিকা হাথুরু সিংহের আসলে এখন মানে ফুল স্টপ হওয়া উচিত কিনা?
হ্যাঁ, আমার মনে হয় যে মানে একজন কোচের বড় কাজ হচ্ছে একটা দলকে দল হিসেবে গড়ে তোলা, এবং সেটার দিকে ও কতটা সফল হয়েছে এটা সন্দেহ আছে। কিন্তু আমরা দেখেছি অনেক প্লেয়ারই তার ব্যাপারে কমফোর্টেবল না, তার পাশাপাশি কমফোর্টেবল ফিল করে না। সো এটা খুব হেলদি একটা সিচুয়েশন না। একটা ড্রেসিং রুম দরকার যেখানে সবাই সবাইকে কমফোর্টেবলি সবাই সবার পাশে বসতে পারবে, সবার সাথে কমিউনিকেট করতে পারবে। সেই জিনিসটা বোধহয় হচ্ছে না। এবং আমরা একটা সিচুয়েশনে প্লাস আমরা ওর কাছ থেকে ভালো রেজাল্টও পাইনি, কিন্তু রিসেন্টলি ভালো রেজাল্টও পাইনি। আপনি একটা উদাহরণ অলরেডি দিয়েছেন নাসুম আহমেদের কথা। দায়িত্ব নিয়ে বলতে পারি তার সঙ্গে যা হয়েছে সেটা সত্য ছিল। একই সঙ্গে এটাও দায়িত্ব নিয়ে বলতে পারি সবশেষ যে বিশ্বকাপটা হয়েছিল অনেক ক্রিকেটারের স্বাধীনতা তিনি খর্ব করেছিলেন। ক্রিকেটারদেরকে আসলে তিনি অনেকটা কন্ট্রোল বা ডমিনেট করতে চেয়েছিলেন, তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছিলেন এবং তারা কোনো একটা ডিসিশন নিলে কোনো কারণে ভুল হলে তাদের উপর চাপ সৃষ্টি করেছিলেন। আপনার সঙ্গে তো অনেক ক্রিকেটারের উঠা বসে, এই ধরনের কথাগুলো আপনি নিশ্চয়ই শুনেছেন। এটা একটা দলের জন্য কখনোই কাঙ্ক্ষিত না, এবং আমি এই দোষটা শুধু ওকেই দিব না, এর সাথে সংশ্লিষ্ট যারা সেই পাওয়ারটা দেওয়া হয়েছে। হ্যাঁ, তাকে সেই পাওয়ারটা দেওয়া হয়েছে, সেই কারণে সে করতে পেরেছে। কিন্তু কোচ নিজেকে এত উপরে রেখেছে যে একটা বিরাট দূরত্ব তৈরি হয়ে গেছে, এবং সেখানে লাইক ইউ সেড যে একটা ডমিনেটিং টেন্ডেন্সি যখন ছিল, তখন কেউ নিজেকে মন খুলে বলতে পারেনি, মন খুলে খেলতে পারেনি, সবার মধ্যে একটা ইনসিকিউরিটি কাজ করেছে। সো আমার মনে হয় এই সব কিছু মিলিয়ে যে পরিবেশ তৈরি হয়েছে, আমি আগেও বলেছি যে ওকে হয়তো আমরা হাতুড়ার একটাই মাত্র ইয়া ছিল যে পাপন ভাইরে ও ঠিক রাখতে পারলে দুনিয়ার সব ঠিক। আমি দেখি ধুম করে একটা আওয়াজ, তাকায় দেখি ও ছোট আমাদের ক্যাচিং ব্যাট আছে, ক্যাচিং ব্যাটে লাথি মারছে। আমাদের প্লেয়ারদের কথা কেই বা শোনে? কেউ তো শোনে না। আমাদের কথা শোনার মতন কেউ নাই। চান্ডিকা হাথুরু সিং এরকে নিয়ে অনেক কথা, আপনি নিশ্চয়ই তার অধীনে খেলেছেন, তো আসলে তিনি আপনার দৃষ্টিতে কিরকম, মানে যেসব কথা তার ব্যাপারে আমরা শুনি অনেক বেশি ডমিনেন্ট তিনি, আপনার কি মনে হয় যে তার আসলে এই দলের সঙ্গে কন্টিনিউ করা উচিত বা তার দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত, কোনটা আসলে? প্রথমত কখনোই করা উচিত না কন্টিনিউ, এটা একদম ফার্স্ট কথা, কখনোই করা উচিত না। কারণ ও যে চিন্তা ভাবনা নিয়ে আসছে সেটা আমাদের দেশের জন্য ঠিক না। হ্যাঁ, আপনি দেখেন ওর ম্যান ম্যানেজমেন্ট খুবই পুয়ার। মানে আমি এত পুয়ার ম্যান ম্যানেজমেন্ট অ্যাজ এ হেড কোচ ইন্টারন্যাশনাল লেভেলের আমি খুবই কম দেখেছি। ঠিক আছে, ও অলওয়েজ ডমিনেট করতে চায়, রাইট? আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, হ্যাঁ, একটা উদাহরণ দিচ্ছি যে ও যখন ফার্স্ট, আপনার মনে আছে কিনা আমি জানি না, বাংলাদেশে ইন্ডিয়া এসেছিল, রাইট? এটা 2013-14 13 লাস্টে 14 ফার্স্টের দিকে এরকম ইন্ডিয়া এসেছিল 3টা ওয়ানডে খেলার জন্য। তখন ওর ফার্স্ট অ্যাসাইনমেন্ট ছিল বাংলাদেশ টিমে। তো বললো যে আমি তোমাদের অবজার্ভ করব, আমি কিছু বলবো না, আমি নেক্সট সিরিজ থেকে তোমাদের সাথে আমি কথা বলবো। ওকে, ফাইন। আমি 12 ম্যান ছিলাম, আমাকেও বললো যে তুমি মুশফিককে যা বলো যে নাসির যেন বলে না আসে। আর তার আগের ওভারে নাসির 4 রান দিয়ে 1 উইকেট নিয়েছে, বুঝতে পেরেছে? তো দেখেন, মুশফিককে বলার কিছু নাই বা তামিমকে সাকিবকে বলার কিছু নাই ওরা যখন মাঠে থাকবে, কারণ ওরা এত বছরের এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আপনি এটা মাঠের বাইরে থেকে একটা কিছু বললেন আর ওরা শুনবে, জিনিসটা তা না। মাঠে ওরা আছে, ওরা নিজেরাই জানে ওদের কি করতে হবে। তো আমি যখন মুশফিককে বলি যে দোস্ত এরকম ব্যাপার, একটা তো কথা আসছে, তোর ইচ্ছা হইলে রাখিস, নাহলে রাখিস না। তা আমি জানি, আমি তো মুশফিককে চিনি, লাস্ট 24 বছর ধরে আমরা একসাথে খেলেছি, আমরা একসাথে ক্রিকেট দিচ্ছে, তা আমি ওকে পার্সোনালি চিনি। তো আমি জানি যে ও জিনিসটা নিবে না, ও রাগ করবে, কারণ ও এটা পছন্দই করে না। ওর কথা হচ্ছে যে তুমি খেলা শেষে তুমি আমাকে বলো যে তুমি এই জিনিসটা করতে পারো, তুমি এই জিনিসটা না করলেও হইতো, এটা ও পছন্দ করে। বাট আপনি যে খেলার মধ্যে ওকে বলবেন, সেটাও কখনোই পছন্দ করে না। তো আমি যখন ওকে বলি যে নাসিরকে স্টপ করে আপনার তোমার ইয়াকে একটা ফাস্ট বোলারকে আনতে বলছে, তো নাসির মুশফিক ওইটা খুবই রাগান্বিত চোখে আমাদের তাকে আমি চলে
তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে তাদের এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার শেষ পর্যন্ত হাথুরু সিং এর বিদায় হতে চলেছে। তিনি অনেক দিন ধরে নানা কর্মকাণ্ড করে নানা সমালোচনার পাহাড় জন্ম দিয়েছেন, এবার শেষ পর্যন্ত বিদায়ের সময় এসে গিয়েছে। তাই নতুন বোর্ড সভাপতি এবং নতুন বোর্ড পরিচালকরা এবার সেই নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে এবং অতি শীঘ্রই তাকে বাংলাদেশ ক্রিকেট থেকে বিদায় দিতে চলেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কি মনে হয়েছে, তবে কি অতি শীঘ্রই শেষ হতে চলে তার অধ্যায়, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।